শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্বাহী বিভাগকে দুর্বল করতে ঐক্যমত্য কমিশন বেশি সক্রিয় বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি আরও বলেন, বিএনপি সংস্কার চায়, তবে কোনো বিভাগকে দুর্বল করতে চায় না। রাষ্ট্র সংস্কারের সুযোগকে কাজে লাগানোর বিষয়ে একমত হলেও সংস্কারের সব ইস্যুতে সবাই ঐক্যমত্যে পৌঁছতে পারছেন না বলে মত বিভিন্ন দলের নেতাদের। জুলাই গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যায় 30 জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত সংস্থা। প্রসিকিউশন যাচাই বাছাই করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নিয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করবে রোববার। এদিকে গণশুনানি ছাড়াই তদন্ত প্রতিবেদন তৈরি করায় ক্ষোভ জানিয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং টানা চতুর্থ দিনের মতো কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। দুপুর থেকেই আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। কাউকে বের হতে কিংবা ঢুকতে দেয়নি। দাবি আদায়ে শনিবার থেকে কমপ্লিট শাটডাউন এবং ওই দিনই মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল প্রস্তাবের সাথে যেমন একমত হতে পারছে না বিএনপি, তেমনি দলটির সকল অবস্থানের সাথেও একমত হতে পারছে না যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলো। তবে বেশিরভাগ দলের প্রত্যাশা, দেশের স্বার্থে সকলেই ছাড় দিয়ে একটি অবস্থানে পৌঁছতে পারবে। রাজধানীতে এক আলোচনা সভায় বিভিন্ন দলের বক্তব্যে উঠে আসে এই বিষয়টি। নুরুন নাহার উইলির রিপোর্ট। নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনায় অংশ নেন বর্তমান সংস্কার আলোচনায় অংশ নেওয়া এবং বিগত সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে থাকা বেশিরভাগ রাজনৈতিক দলের নেতা ও সুধীজনেরা। আওয়ামী লীগের শাসনামলে নিজেদের আন্দোলনের কথা তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্বৈরাচার পতনের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ থাকলেও বর্তমানে সংস্কার প্রশ্নে সবাই একমত হতে পারছে না বলেন তারা। যদি আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণা ছিল ওই 3 পয়েন্ট আছে, যুক্ত করতে আপত্তি নাই, কিন্তু মূল ভিত্তি ঠিক রাখতে হবে। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আরেকজন সমাজতন্ত্রে বিশ্বাস করে। এই দুটো মানুষের মধ্যে, গণতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে কোনো রকম মিল হবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, জাতীয় ঐক্যমত্য কমিশন নির্বাহী বিভাগকে দুর্বল করতে বেশি সক্রিয়। বিএনপি সংস্কার চায়, কিন্তু কোনো বিভাগকে দুর্বল করতে চায় না বলে জানান তিনি। প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে, মানে জাতীয় ঐক্য কমিশনের, যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়, সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল, সেজন্য নির্বাহী বিভাগকে আমরা বিলুপ্ত করতে পারবো না। আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোঅপারেশন। সরকারের গত 10 মাসের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন কেউ কেউ। আমরা বলেছি সরকারকে বিচারটাকে দ্রুত লয়ের সাথে বিচারের দৃশ্যমান করেন, কার্যকর করেন। সংস্কারের ব্যাপারে অতি অবশ্যই এটা নিয়ে চাপাচাপি করার কোনো সুযোগ নাই। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। গণতন্ত্রকে শক্তিশালী করতে গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রয়োজন বলেও মত দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দিন বদলের সনদটা ছিল আওয়ামী লীগের অঙ্গীকার। দল যদি সেদিন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতো শেখ হাসিনাদেরকে, তাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হতো। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে পারলে নতুন দিগন্তের সূচনা হবে, এমন মত দেন অধিকাংশ বক্তা। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই গণ আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। গত 24 জুন প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যার সাথে 30 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা।
বিস্তারিত ফাহিয়ান হামিমের প্রতিবেদনে। 16 জুলাই 2024 কোটা বিরোধী আন্দোলন চলাকালে গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ায় আবু সাইদ। অধিকার আদায়ে পুলিশের গুলি বুকে ধারণ করে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। তার এই মৃত্যুতে মুহূর্তেই বদলে যায় আন্দোলনের গতি, জ্বলে ওঠে পুরো দেশ। তুমুল গণ আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় টানা 15.5 বছরের আওয়ামী লীগের শাসনের। গত 13 জানুয়ারি 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে শহীদ আবু সাইদের পরিবার। তদন্ত শেষে গত মঙ্গলবার প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। এর মধ্যে কারাগারে রয়েছেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত 24শে জুন প্রাপ্ত হয়েছে। এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন, ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন। আমরা আশা করছি যে আগামী রোববার ফরমাল চার্জ দাখিল করব। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে নিরস্ত্র আবু সাইদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। আগামী রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি। কে তাকে গুলি করেছে? 2 জন তাকে গুলি করেছে সরাসরি, তাদের কথা বলা হয়েছে। আর আদেশদাতাকে এটা আমরা আগে বলেছি আপনাদেরকে। এদিকে গণশুনানি না করে আবু সাইদ হত্যা মামলার তদন্ত কমিটি প্রতিবেদন তৈরি করায় আজ বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এ সময় গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচির বৈঠকে তিনি এই নির্দেশ দেন। নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% নির্ধারণ করা হয়েছে। এর আগে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চলতি বছর হজ ব্যবস্থাপনায় ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে এগুলোর পুনরাবৃত্তি এড়াতে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এখনই প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি পূরণ না হলে 28শে জুন থেকে সারা দেশে ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন তারা। বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হয় 27 জুনের মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে 28 জুন থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে বিভিন্ন কর অঞ্চল থেকে এনবিআর এর প্রধান কার্যালয়ে জড়ো হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। বিকেল 5:30 পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি। সংবাদ সম্মেলনে সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চায় ঐক্য পরিষদের সদস্যরা। তারা বলেন, নিপীড়নমূলক বদলি বা যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট বিভাগের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী সম্মিলিতভাবে তা প্রতিহত করবে। আমাদেরকে কোনো আলোচনায় না ডেকে বারবার বলা হচ্ছে, আমাদেরকে আলোচনায় ডাকা হচ্ছে, আমরা আলোচনায় যাচ্ছি না। এনবিআর এর চেয়ারম্যানের এই মুহূর্তে অপসারণ ছাড়া কোনো ধরনের আলোচনার পথ খোলা আছে বলে আমরা মনে করছি না। প্রহসনের নির্বাচন আয়োজন এবং অন্যায় প্রভাব খাটানোর অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানায় করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার 10 দিনের রিমান্ড আবেদন করেন। সাবেক 3 সিএসি সহ 24 জনের নাম উল্লেখ করে গত রোববার মামলাটি করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান।
মামলায় গত রোববার প্রথমে নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গতকাল কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করে পুলিশ। সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা পুলিশ তদন্ত করছে সেগুলো নিয়ে সরকারের কিছু করার নেই বলেছেন আইন উপদেষ্টা। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, যে কোনো সময়ের চেয়ে সাংবাদিকরা এখন স্বাধীনভাবে কাজ করছেন। আরও জানাচ্ছেন ইফতিসাম নাসিম মৌ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সংলাপে জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ 2025 এবং সাংবাদিকতার সুরক্ষা অধিকার অধ্যাদেশ 2025 খসড়া পর্যালোচনা করা হয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্তরায় এবং মব সহিংসতা নিয়ে উদ্বেগ জানান আলোচকরা। আমি জানি না মব জাস্টিস শব্দটা এখনো কি করেও সবাই অব্যাহত রাখেন, এটাকে কেন সন্ত্রাস বলছি না। এই বিপ্লবে যদি আবার রাস্তায় এসে আমাদের আদায় করার কারণে একটা কিছু করে এবং সেই দাবির কারণে সরকার আবার কিছু করে যায়, সেটা আমাদের জন্য সমস্যা। রাজনৈতিক মতাদর্শ সহ নানা কারণে সাংবাদিকদের নামে মামলা, হামলা বা হয়রানি ভবিষ্যতের জন্য নেতিবাচক হবে মত দেন তারা। সমালোচনা করেন গণমাধ্যমকে ব্যবসায়িক মুনাফার হাতিয়ার করার প্রবণতার। মালিক যদি না চায়, সাংবাদিকের পক্ষে সম্ভব না। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে সাংবাদিকতার স্বাধীনতা একদমই অসম্ভব। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলেছেন ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইজিপি বলেছেন ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি সাংবাদিকদের কথা বলছি, অন্য পেশাজীবীদের কথা না। কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন নেওয়া হলো না, কে দোষর কে দোষর নয়, এটি আদালত নির্ধারণ করবে। বর্তমানে খুব অলস সাংবাদিকতা হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই সরকারের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তবে একটি ব্যতিক্রম সময়ের এই সরকারের কিছু ভুল ভ্রান্তি রয়েছে বলেও স্বীকার করেন তিনি। বাংলাদেশের জার্নালিজম এত ফ্রিডম আছে, আমি বলবো যে উন্নত বিশ্বেও এই ফ্রিডমটা নেই। অ্যাক্রিডিটেশনের কার্ডের যেটা আসছে, আমরা বলছি হ্যাঁ এটা একটা আমাদের ইয়েটা ভুল ছিল, বাট তারপরে আমার জানা মতে প্রায় 600 সাংবাদিক এক্সেস পেয়েছেন সচিবালয়ে। সাংবাদিকরা বহু ভাগে বিভক্ত এমন অভিযোগ করে বিভেদ ভুলে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা এবং সাংবাদিকদের সংগঠনগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান আইন উপদেষ্টা। সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করি না, আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি। মামলার গ্র্যাভিটির বিবেচনায় বা এটা যারা জামিন পাবেন তারা একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন কিনা, মামলার পরিচালনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা, কী জিনিস বিবেচনায় নিয়েছেন, এটা আপনাকে কোনো মন্ত্রী বা কোনো অ্যাডভাইজার বলতে পারবে না। জনগণের সেবক হয়ে এই সরকার নানা সংস্কারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানান আইন উপদেষ্টা। করে তারা বলতে পারবে। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস সহ অনেক চ্যালেঞ্জ থাকার পরেও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। করোনা এবং ডেঙ্গুর বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন তিনি। মাথায় হাত বুলিয়ে, দোয়া দিয়ে, শেষ মুহূর্তের পরামর্শ দিয়ে সন্তানদের পরীক্ষা কেন্দ্রে হাত ধরে পৌঁছে দেন অভিভাবকরা। প্রায় প্রতিটি কেন্দ্রের বাইরেই অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চিন্তা আর উৎকণ্ঠা নিয়ে সন্তানদের গুরুত্বপূর্ণ এই ক্ষণে সাহস যোগাতেই এই উপস্থিতি। পরিবেশটা অত বেশি ভালো না, আশেপাশে যেহেতু বস্তি এলাকা, নিরাপত্তার একটা সংকট আছে। টেনশন তো অবশ্যই কাজ করছে, বাচ্চা পরীক্ষা দিতেছে, বোর্ড পরীক্ষা। টিচাররা যদি কড়াকড়ি গার্ড দিক সমস্যা নেই, কিন্তু উল্টাপাল্টা কোনো না করলেই হয়। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক, সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, বাইরের জনসমাগম নিয়ন্ত্রণ, সচেতনতা তৈরির সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। পরীক্ষা যাতে নির্বিঘ্নে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়, ভাসানটেক সরকারি কলেজ ঢাকা কেন্দ্র সেই ব্যবস্থা গ্রহণ করেছে। কোনো রকম অসঙ্গতি আমার চোখে পড়েনি। সকালে মিরপুর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক চ্যালেঞ্জ আর প্রশ্ন ফাঁসের হুমকি মাথায় নিয়েও নির্বিঘ্নে পরীক্ষা শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে
যেভাবে এসএসসিটা করেছি এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি। প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার এবং ওগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে। নির্ধারিত সময়ে পরীক্ষা শেষে হাসি মুখেই বের হন শিক্ষার্থীরা। জানান লিখিত প্রশ্ন সহজ হলেও কঠিন ছিল এমসিকিউ। মোটামুটি সবই ভালো আসছে, বাট এমসিকিউ তুলনামূলক হার্ড আসছে, মানে অনেক হার্ড আসছে। খারাপও না ভালো না, মানে এভারেজ। এ প্লাস তো না গোল্ডেন পাবো, আর আমাদের কলেজে এত কার্ড দিছে যে এখানে আমাদের কিছুই মনে হয় নাই। দেশের 2797টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিয়েছে মোট 12,51,111 শিক্ষার্থী, যা গতবারের চেয়ে 81,000 কম। প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিল 14,513 জন, আর বহিষ্কার হয়েছে 6 জন। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। এমএসএমই দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হলো নারী ও তরুণ উদ্যোক্তাদের এক মিলন মেলা। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন 60 জনের বেশি উদীয়মান ও প্রতিষ্ঠিত উদ্যোক্তা, যারা টেকসই প্রবৃদ্ধি এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, এমন আয়োজন উদ্যোক্তাদের উৎসাহ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। মাইডাস বোর্ডের চেয়ারম্যান পারভিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, মাইডাসের বোর্ড অফ ডিরেক্টর ডক্টর এস.এম. আকবর এবং সাবিনা আলম, ব্যবস্থাপনা পরিচালক এম. খায়রুল বাশার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিনিধি, এনজিও ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। এবার আন্তর্জাতিক। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য কোনো অর্জন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর আজ প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন খামেনি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আক্রমণ নিয়ে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান বিজয়ী হতে পেরেছে এবং যুক্তরাষ্ট্রের মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের সময় রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে 10টিরও কম ড্রোনকে প্রতিহত করার তথ্য জানিয়েছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্র সংস্কারের সব ইস্যুতে বিএনপির সঙ্গে একমত হতে পারছে না যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলো। কোনো বিভাগকে দুর্বল করতে চায় না বিএনপি। শহীদ আবু সাইদ হত্যায় 30 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। রোববার আনুষ্ঠানিক প্রতিবেদন গণশুনানি না করায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। এবং টানা 4র্থ দিনের মতো এনবিআর কর্মচারীদের আন্দোলন, দাবি আদায়ে শনিবার থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। দর্শক, এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।